হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিশা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যেই ভিডিওটা দিচ্ছি তোমাদের ক্লাস 12-এর একটা টপিক, ইউনিট 2-এর বংশগতির আণবিক ভিত্তি চ্যাপ্টারের হার্সে আর চেজের পরীক্ষা তোমরা বলেছো একবার বুঝিয়ে দিলে ভালো হয়, সেই ডাউট আজকে আমি তোমাদের ক্লিয়ার করছি। এই পরীক্ষাটা বোঝানোর জন্য আমাকে যেটুকুনি টার্মস ক্লিয়ার করতে হবে আমি সেগুলো ক্লিয়ার করব, কারণ এই এক্সামটা বুঝবার জন্য অনেক কিছু কনসেপ্ট দরকার। আমি আশা করি সেই কনসেপ্টগুলো, আমি বলছি যে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে সেই কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার আছে, কারণ পুরো ডিটেলসে এই ভিডিওটাতে আমি বলতে পারবো না, অনেক ভিডিও লেন্দি হয়ে যাবে। শুধুমাত্র এই এক্সামিনেশনসটা বলতে আমায় যতটা বলতে হবে সেগুলো বলবো। তোমরা কোন কনসেপ্টগুলো ক্লিয়ার করবে সেগুলো একটু শুনে নাও। ক্লাস 12-এর জন্য আমি সাজেশনস ভিডিও দিয়ে দিচ্ছি চ্যাপ্টার ভিত্তিক, যেগুলো এইচএস 2025-এর জন্য ইম্পর্টেন্ট। যারা কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করছো তাদের এনসিইআরটি বেসড করে এমসিকিউ এর ভিডিও দিয়ে দিচ্ছি। প্রথম ভিডিও যারা দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো তোমরা চেক করে নেবে। যারা আছো ক্লাস 12-এ পড়ো, তোমরা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। এবারে আসি টপিকে। এই পরীক্ষাটা বুঝবার জন্য তোমাদের যেই কনসেপ্টগুলোকে ক্লিয়ার রাখতে হবে, একটা হলো প্রোটিন, প্রোটিনের গঠন, ডিএনএ এর গঠন, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, ভাইরাস আর ব্যাকটেরিয়ার লাইফ সাইকেলগুলো, ভাইরাসের ক্লাসিফিকেশনস কি, ব্যাকটেরিয়ার লাইফ সাইকেলের মধ্যে কোনটা ট্রান্সডাকশনস, কোনটা ট্রান্সফেকশনস, এই টার্মসগুলোকে কিন্তু ভীষণ ভাবে ক্লিয়ার রাখতে হবে। যদিও এখন আমি ব্যাকটেরিয়ার ট্রান্সডাকশনটা একটু বলবো, কারণ হার্সে আর চেজ পরীক্ষাকে ব্যাকটেরিয়াল ট্রান্সডাকশন পরীক্ষাও বলা হয়। ব্যাকটেরিয়ার ট্রান্সডাকশন প্রসিডিওরটা, এটা একটা ন্যাচারাল প্রসিডিওর, সেইটাকে কাজে লাগিয়ে হার্সে আর চেজ পরীক্ষা করে দেখেছেন যে ডিএনএ হলো জেনেটিক বস্তু। ব্যাকটেরিয়াদের প্রপার্টিকে, ভাইরাসের প্রপার্টিকে কাজে লাগিয়ে তারা তাদের পরীক্ষাতে সাকসেসফুল হয়েছে। এবারে কিভাবে সাকসেসফুল হয়েছে, পরীক্ষাটা কি, সেইটুকুনি ফোকাস করে যতটা বলবার আমি সেটা বলবো। তোমাদের যেটা ক্লিয়ার রাখতে হবে, ভাইরাসের লাইফ সাইকেলের দুটো পার্ট, লাইসোজেনিক আর লাইসিস পার্টটা খুব ভালোভাবে তোমরা ক্লিয়ার রাখবে। আমি অত একটা ভিডিওতে ডিটেলসে আলোচনা করতে পারবো না, তাই এই কনসেপ্টগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার রাখতে হবে। আর ব্যাকটেরিয়ার যৌন জনন যেগুলো রয়েছে তার পার্টগুলো তোমাদের একটু পড়ে নিতে হবে। এবারে আমি বলে দিই এই পরীক্ষাটার জন্য যে জিনিসটা আমার দরকার, যেটা আমি বলবো ব্যাকটেরিয়াল ট্রান্সডাকশন, এটা কিন্তু তোমাদের ইউনিট 4-এ বায়োটেকনোলজি যেই পার্টটা পড়বে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেই পার্টটা পড়বে, এই প্রপার্টিটা ব্যাকটেরিয়াদের ইউজ করে অনেক কিছু কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ জিনিস, নতুন প্রজাতির উদ্ভিদ তৈরি হচ্ছে। কনসেপ্টগুলো কিন্তু ভীষণ ভালোভাবে ক্লিয়ার রেখো, কারণ বায়োটেকনোলজি পার্টটা খুব ইম্পর্টেন্ট ক্লাস 12 পারপাসও। আর এই বায়োটেকনোলজি পার্টটার থেকে তোমাদের কম্পিটিটিভ এক্সামে 6টা থেকে 7টা কোয়েশ্চেন ম্যাক্সিমাম এসেছে। এক একটা কোয়েশ্চেন 4 মার্কসের, নিটের কথা আমি বলছি। আর মিনিমাম 3টে থেকে 4টা কোয়েশ্চেন কিন্তু প্রত্যেক বছর আসে। তাই কনসেপ্টগুলো, বায়োলজিতে কনসেপ্ট খুব ক্লিয়ার রাখবে। যদি কনসেপ্টে কিছু ভুল হয় তাহলে কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সারেও ভুল হবে। কম্পিটিটিভ এক্সামে কনসেপচুয়াল কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞেস করে। তাহলে যেগুলো বললাম পড়তে হবে, একবার পড়ে নিও। প্রোটিনের স্ট্রাকচার, প্রোটিনগুলো একক কি, অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচারগুলো, পেপটাইড বন্ডগুলো, এগুলো কিন্তু তোমাদের খুব ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। ডিএনএ স্ট্রাকচার ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। ভাইরাসের লাইসোজেনিক লাইটিক সাইকেল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। ভাইরাসের ক্লাসিফিকেশনের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। হার্সে আর চেজ পরীক্ষা করেছিলেন 1952-তে, 1952 সালে। কি পরীক্ষা করেছিলেন, ব্যাকটেরিয়ার যে নর্মাল প্রসিডিওর, ব্যাকটেরিয়াল ট্রান্সডাকশন, সেটাকে কাজে লাগিয়ে তারা ভাইরাস আর ব্যাকটেরিয়াটা নিয়েছিলেন। জেনারেলি এক্সপেরিমেন্টালে যে ব্যাকটেরিয়াটা নেওয়া হয় সেটা হলো ইকোলাই ব্যাকটেরিয়া। ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাকটেরিয়াটাকে আমরা ইকোলাই নেব, কারণ খুব সহজে
ইকোলাইয়ের ওপর যদি আমরা পরীক্ষা করি তার রেজাল্টগুলো আমরা পাই। তাই ইকোলাইটাই হচ্ছে স্যাম্পল যেখানে ম্যাক্সিমাম এক্সপেরিমেন্টগুলো করা হয়। কিন্তু ব্যাকটেরিয়াল ট্রান্সডাকশন যেটা করা হয়েছিল সালমোনেল্লা টাইপির ওপর ফার্স্ট সেটা ডিসকভার হয়েছিল। অ্যাকচুয়ালি অন্য একটা এক্সামিনেশন করতে করতে ব্যাকটেরিয়াল ট্রান্সডাকশন প্রপার্টিটা এসেছিল। সায়েন্টিস্টরা যখন রিসার্চ করেন একবারই তো এক্সামটা সবসময় সাকসেসফুল হবে রেজাল্টে তা হয় না। যখন রিসার্চগুলো হয় এই যে যেমন ডিএনএ স্ট্রাকচার ওয়াটসন ক্রিক মডেল দিয়েছিলেন, তারপরে তোমাদের প্রোটিনের গঠন, এই গঠনগুলো আমরা এখন জানছি পড়ছি, প্রত্যেকটা জিনিসই কিন্তু পরীক্ষা করে করেই সায়েন্টিস্টরা স্ট্রাকচারগুলো দিয়েছিলেন, ক্লাসিফিকেশন দিয়েছিলেন, তাদের প্রপার্টি বলেছিলেন। সব কিছুর জন্যই কিন্তু এক্সপেরিমেন্ট করতে হয়েছিল। তো একটা কিছু এক্সপেরিমেন্ট করতে গিয়ে অন্য এক্সপেরিমেন্টের কিছু পেলেন, কিছু তথ্য পেলেন, সেরকম কিন্তু অনেক ক্ষেত্রেই হয়েছে। তাই ব্যাকটেরিয়ার যেই প্রসেসটা রয়েছে ট্রান্সডাকশন প্রসেস, সেইটাকে কাজে লাগিয়ে হার্সে আর চেজ যে এক্সামটা করেছিলেন, ডিএনএ হচ্ছে জিন বস্তু যেটা ট্রান্সফার হয়, প্রোটিন বা আরএনএ নয়। আরএনএ কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক ম্যাটেরিয়াল, যাদের ডিএনএ থাকে না সেগুলো নিম্ন শ্রেণীর ক্লাসিফিকেশনের মধ্যে কিন্তু হয়। যত আমরা হায়ার অর্গানিজমে যাব তখন জেনেটিক বস্তুটা যে ডিএনএ সেটাই প্রমাণিত হয়েছে। ব্যাকটেরিয়াল ট্রান্সডাকশনটা কি? ধরো আমাদের যেমনি ইনফেকশন হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, ভাইরাল ইনফেকশন হয়, যে জ্বর হয়, সর্দি কাশি হচ্ছে, এগুলো তো এক একটা এয়ারে থাকা বা জলে থাকা ভাইরাস ব্যাকটেরিয়াদের জন্য, প্রোটোজোয়াদের জন্য, এই সমস্ত মাইক্রোবস, এই সমস্ত অণুজীবের জন্যই আমাদের শরীর খারাপগুলো হয়। তো তাদের একটা শরীর খারাপ করবার মেকানিজম বডিতে রয়েছে। সেরকমই ব্যাকটেরিওফাজ মানে কি? ফাজ হচ্ছে একটা ভাইরাস যাকে টি2 ফাজ বলা হয়। এবার ফাজেরও অনেক কটা ক্লাসিফিকেশন রয়েছে, যার মধ্যে হার্সে আর চেজ এই টি2 ফাজটাকে নিয়েছিলেন, যাকে আমরা বলবো ব্যাকটেরিওফাজ। মানে কি? এটা একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ যুক্ত ভাইরাস, ডিএস লেখা হয়। তোমরা এখনই সিঙ্গল স্ট্যান্ডার্ড ডিএনএ যুক্ত ভাইরাসের এক্সাম্পল মনে করো, সিঙ্গল স্ট্যান্ডার্ড আরএনএ যুক্ত ভাইরাসের এক্সাম্পল মনে করো, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ যুক্ত ভাইরাসের এক্সাম্পল মনে করো। এই এক্সাম্পলগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসে, ভিডিও দেখার সাথে সাথেই মনে করে নাও। তাহলে তিনি যেটা নিয়েছিলেন, তিনি মানে হার্সে আর চেজ এই টি2 ব্যাকটেরিওফাজটাকে নিয়েছিলেন। ব্যাকটেরিওফাজের কাজ কি? আমাদের যেমনি মানুষের ব্যাকটেরিয়া আর ভাইরাসের জন্য শরীর খারাপ হয়, সেরকমই এই যে ভাইরাসটা রয়েছে টি2 ফাজ বা ব্যাকটেরিওফাজ, এরা ইনফেক্ট করতে পারে, সংক্রমণ করতে পারে ব্যাকটেরিয়াদের মধ্যে। ভাইরাসটা যখন নর্মালি থাকে তারা কিন্তু অকোষীয়, মানে সেখানে তারা জনন করতে পারে না। তাদের জননের জন্য একটা অন্য প্রাণীর, যাকে হোস্ট সেল বলা হয়, প্রয়োজন হয়। তো জননটা করে কোথায় ভাইরাসগুলো? এই ব্যাকটেরিয়াদের মধ্যে। ব্যাকটেরিয়ার যত এনজাইম রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে ভাইরাসরা বংশ বিস্তার করে। তাই কোনো জীবের বাইরে যখন ভাইরাসগুলো থাকে তখন তারা নিজেরা কিন্তু জনন করতে পারে না, সংখ্যা বৃদ্ধি করতে পারে না। সংখ্যা বৃদ্ধির জন্য অন্য কোনো পোষক দেহ প্রয়োজন। সেটা ব্যাকটেরিয়া হতে পারে, সেটা মানব দেহ হতে পারে, সেটা গরুদের দেহ হতে পারে, সেটা কুকুরের দেহ হতে পারে। মানে একটা অন্য কোনো লিভিং অর্গানিজম দরকার ভাইরাসের বংশ বিস্তারের জন্য। তাই জন্য ভাইরাসকে অকোষীয় জীব বলা হয়। বোঝা গেল? তো সেরকমই টি2 ভাইরাস যখন ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে আসে, এই ব্যাকটেরিয়াগুলোর আবার কি প্রপার্টি রয়েছে? তাদের নিজের জিনোম তো রয়েছে, নিজের জিনোম মানে নিজের একটা ডিএনএ তো রয়েছে, তাছাড়া আরেকটা এক্সট্রা ডিএনএ থাকে, সার্কুলার ডিএনএ, যাকে আমরা বলবো প্লাজমিড। আর এই প্লাজমিড কনসেপ্টটাই কাজে লাগায় তোমাদের বায়োটেকনোলজিতে। ট্রান্সডাকশন যেটা হয়, ভাইরাস যেই ডিএনএটাতে অ্যাটাক করে সেটা হলো এই এক্সট্রা প্লাজমিড ডিএনএ। এই যে এক্সট্রা প্লাজমিড ডিএনএটা ব্যাকটেরিয়াদের মধ্যে থাকে, এরাও সেলফ রেপ্লিকেটিং, মানে এই প্লাজমিডটা থেকে অন্য প্লাজমিড উৎপন্ন হতে পারে। এটাও হচ্ছে একটা ডিএনএ, কিন্তু যেহেতু একটা জিনোম, তার নিজেদের জিনোম ডিএনএ থেকে আলাদা করে
আরেকটার সার্কুলার ডিএনএ প্রেজেন্স থাকে, তাই জন্য দুটোকে আলাদা করবার জন্য নাম দেওয়া হয়েছে এটা নর্মাল ক্রোমোজোমাল ডিএনএ, এটা প্লাজমিড ডিএনএ। আর এই ডিএনএটা, প্লাজমিড ডিএনএটায় বায়োটেকনোলজিতে ভেক্টর হিসেবে কাজ করে আমরা অনেক জিনিস উৎপন্ন করতে পারি। আমি এখন তোমাদের যে প্রসিডিওরটা বলছি সেটা হলো ট্রান্সডাকশন প্রসিডিওর। আগে একটা জেনারেল আইডিয়া নিয়ে নাও, তারপরে আমি জিনিসটা বোঝাচ্ছি। তাহলে এটা হচ্ছে একটা প্লাজমিড ডিএনএ। তোমরা অনেক কিছু এনজাইমের নাম পড়েছো ক্লাস 11-এ যখন ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন পড়েছো। সেরকমই কি হয়, ব্যাকটেরিয়াদের মধ্যেও তো সেই এনজাইমগুলো রয়েছে। হায়ার অর্গানিজমেও যেমনি প্রোটিন সিনথেসিস হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়, ব্যাকটেরিয়াদের মধ্যেও সেটা হয়। ভাইরাসের দেহে বাইরে হয় না, যখন এই ব্যাকটেরিয়ার বাইরে থাকছে তখন কিন্তু কিছু হয় না। যখন ব্যাকটেরিয়ার মধ্যে ইনফেক্ট করছে বা কোনো লিভিং অর্গানিজমে ভাইরাসগুলো ইনফেক্ট করছে, তখন তাদের সমস্ত রকম মেকানিজমগুলো হয় আর অপত্য ভাইরাস উৎপন্ন হয়। তখন কি করে, এটা একটা ইকোলি, নর্মাল ইকোলি, এদের মধ্যে অ্যাটাক করে T2 ব্যাকটেরিওফাজ। ফাজের এবারে স্ট্রাকচারটা কেমন সেই নিয়েও কিন্তু তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। আমি নর্মালি বলে দিচ্ছি, ফাজ যেটা হয় দেখতে এরকম 6 কোনা মস্তক থাকে, এরকম লম্বাটে ধরনের, তারপর এরকম ভাবে তোমাদের 6টা ডানা থাকছে, মানে পা টাইপ থাকে। এগুলো দিয়েই শুট টাইপ, এগুলোই অ্যাটাক করে, নিয়ে পরে কি করছে, কেমিক্যাল সিক্রেট করে, এনজাইম সিক্রেট করে ব্যাকটেরিয়া দেহের মধ্যে হোল সৃষ্টি করে, যার ফলে এই যে এই আবরণটা মস্তকের, এটাকে বলা হয় ভাইরাসের, এই আবরণটাকে বলা হয় প্রোটিন আবরণ, ক্যাপসিড। ক্যাপসিডের মধ্যে ভাইরাসটার ডিএনএটা রয়েছে। এই ডিএনএটাই এই ইকোলাইয়ের মধ্যে ট্রান্সফার করছে এই সুর দ্বারা অ্যাটাক করবার পর। এটা হলো ফাজের স্ট্রাকচারটা, যার মস্তকের বাইরের আবরণ যেটা হয়েছে সেটা হলো প্রোটিন আর ভেতরটা হলো ডিএনএ। এবারে প্রোটিন যেহেতু রয়েছে, প্রোটিনের স্ট্রাকচারটা তোমরা মনে করে নাও, প্রোটিনের একক মনে করে নাও। প্রোটিনের মধ্যে প্রেজেন্ট থাকে সালফার। সালফার যুক্ত অ্যামিনো অ্যাসিড কি কি? প্রোটিন মানে কি, অ্যামিনো অ্যাসিড গুলো লং চেইন ফর্মেশন করে পেপটাইড বন্ড দিয়ে। সেই অ্যামিনো অ্যাসিড গুলোর মধ্যে এস সালফার রয়েছে, মিথিওনিনের মধ্যে, সিস্টিনের মধ্যে, সিস্টাইনের মধ্যে, তিনটে হলো যেখানে সালফার থাকে। তাহলে এই যে একটা প্রোটিন আবরণ রয়েছে, কোথাও তো মিথিওনিন, কোথাও তো সিস্টিন, সিস্টাইন অ্যামিনো অ্যাসিড রয়েছে প্রোটিন আবরণের মধ্যে। আর ভেতরে যেটা রয়েছে ডিএনএটা, এদের মধ্যে কোনো সালফার থাকে না। ডিএনএ কি দিয়ে গঠিত হয়? নিউক্লিওটাইড। কি কি থাকে? যার মধ্যে ফসফরিক অ্যাসিড থাকে। নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড ডিফারেন্স মনে করো, আমি ক্লাস 9 থেকে তোমাদের বুঝিয়ে আসছি। আশা করি এই টার্মসগুলো তোমাদের ক্লিয়ার আছে, আমি এখন আর বললাম না। টাইড মানে সেখানে 3টে জিনিস থাকে, সাইড মানে যেখানে 2টো জিনিস থাকে, সেই জিনিসগুলো কি কি মনে করো। চেইন যেটা হয়, ব্যাকবোন গঠন করে ডিএনএ গঠনের, সেখানে কি প্রেজেন্ট থাকছে মনে করো। বন্ডিং কিভাবে হয় মনে করো, মানে টোটাল ডিএনএ স্ট্রাকচারটা মনে করে নাও। তো এই যে ডিএনএ স্ট্রাকচার রয়েছে, এই ডিএনএ এর মধ্যে কোনো সালফার থাকে না, ফসফরাস থাকছে, পি থাকে। তার মানে এখানে আমি দিয়ে দিলাম ফসফরাস আছে। কি বললাম, এই যে ব্যাকটেরিওফাজটা এ অ্যাটাক করবে ইকোলাইয়ের মধ্যে, অ্যাটাক করবার পর এনজাইম সিক্রেশন হবে, এখানে একটা হোল হয়ে যাবে, নিয়ে কি হবে, এই ভাইরাসের যে জিনোমটা আছে ব্যাকটেরিয়ার মধ্যে ইনসার্ট করে দেবে, ট্রান্সফার হয়ে যাবে। নিয়ে ইনসার্ট করে কি হতে পারে, যদি শুধু ওই ভাইরাসটা মানে ভাইরাসের জিনোমটা এই মিডিয়ামে থাকছে, ব্যাকটেরিয়ার মিডিয়ামে থেকে কোনো কোষকে যদি অ্যাটাক না করে, নিয়ে নিজেরা ব্যাকটেরিয়াদের এনজাইমগুলো নিয়ে রেপ্লিকেশন করছে, তারপরে প্রোটিন সিনথেসিস করছে, আস্তে আস্তে অপত্য জীব তৈরি করছে, তখন তাকে আমরা বলবো ট্রান্সফেকশন। মানে যখন ব্যাকটেরিয়াল জিনোমের সাথে অ্যাটাচ হচ্ছে না, সেটা হলো ট্রান্সফেকশন। তারপরে অপত্য ভাইরাসগুলো বেরোবে কি করে, দুরকম ভাবে, লাইটিক সাইকেল, লাইসোজেনিক সাইকেল। তোমরা এগুলো পড়বে, আমি ডিটেলস কিন্তু আলোচনা করছি না। লাইটিক মানে যেখানে ব্যাকটেরিয়ার কোষটা ধ্বংস হবে, ব্যাকটেরিয়াটাকে পুরো ভেঙে বেরোবে। আর লাইসোজেনিক যেখানে ব্যাকটেরিয়ার সেলটা কোনো রকম ধ্বংস না করেই রিলিজ হবে। প্রসিডিওরগুলো পুরো ডিটেলস তোমাদের আইডিয়া যাতে ক্লিয়ার থাকে। তাহলে এটা হয়ে গেল, যদি আমরা বললাম ট্রান্সফেকশন, কোনো রকম ব্যাকটেরিয়ার জিনোমের মধ্যে যদি তারা ইনসার্ট না হয়, না ঢোকে, তখন আমরা বলবো কি, নিয়ে পরে অপত্য তৈরি করছে। এরকম ভাইরাসের জিনোমটা এরকম ভাবে যখন বংশবৃদ্ধি করছে ভাইরাসটা, এটাকে বলবো ট্রান্সফেকশন। ট্রান্সডাকশন ব্যাপারটা কি? ট্রান্সডাকশন ব্যাপারটা হলো
ব্যাকটেরিয়াদের মধ্যেও কিছু কিছু এনজাইম রয়েছে। তোমরা এনজাইমের নাম শুনেছো, সেগুলো কি না এক্সোনিউক্লিয়াস, এন্ডোনিউক্লিয়াস। এক্সোনিউক্লিয়াস কি করে, যখন রেপ্লিকেশনে কোনো কিছু ডিএনএ রেপ্লিকেশনে ভুল হয়ে যায়, অন্য অ্যামিনো অ্যাসিড চলে আসে, কমপ্লিমেন্টারি অ্যামিনো অ্যাসিড না আসে, তখন সেটাকে কেটে বাদ দেওয়ার জন্য ডিএনএ পল তো লাগছেই, ডিএনএ পল মানে ডিএনএ পলিমারেজ, তাদের আবার এনজাইমের ভাগ আছে 1, 2, 3, অনেক কটা এনজাইম লাগে হেলিক্সকে খুলতে, সেটাকে প্রোটিনটাকে এসএসবি প্রোটিন দিয়ে চেনটাকে স্ট্রেট রাখতে, সেই মেকানিজমগুলো তো আলাদা, আমি জাস্ট একটা জেনারেল আইডিয়া বলছি তোমাদের। তো সেখানে এনজাইম তোমরা দেখেছো কি একটা এক্সোনিউক্লিয়াস, এন্ডোনিউক্লিয়াস, যেটা কি করে ডিএনএ তে যদি কখনো ভুল হলো, অন্য অ্যামিনো অ্যাসিড চলে এলো, সেক্ষেত্রে প্রুফ রিডিং অ্যাক্টিভিটি দেখায়, মানে সেই ভুলটাকে সেই প্রুফ রিডিং অ্যাক্টিভিটির দুদিক দিয়ে দেখাতে পারে, 3 to 5 প্রাইমও হয়, 5 to 3 প্রাইমও হয়। তো সেরকম ভাবে চেক করে ভুলটা আইডেন্টিফাই করে। যদি ডিএনএ রেপ্লিকেশনের লাস্টের অ্যামিনো অ্যাসিড যেটা রিসেন্ট যুক্ত হয়েছে সেখানেই ভুল হলো, তাহলে এই লাস্টের অ্যামিনো অ্যাসিডটা কেটে বাদ দেওয়ার জন্য কি থাকছে, লাস্টের দিক থেকে যেহেতু আমরা বার করছি এক্সোনিউক্লিয়াস। আর যদি কখনো মিডিলে ভুল হয়ে গেছে, প্রুফ রিডিং অ্যাক্টিভিটিতে ধরতে পারা যায়নি, সেক্ষেত্রে এই ভুলটাকেও তো শুধরাতে হবে, তখন যেই এনজাইমটা লাগে সেটা হলো এন্ডোনিউক্লিয়াস। এন্ডো মানে ভিতরে কাট করবে। এইটা দেখো প্লাজমিডটা সার্কুলার, কোনো এন্ড নেই, সার্কুলার মানে, তাহলে এখানে কি দরকার হয়, এন্ডোনিউক্লিয়াস। এন্ডোনিউক্লিয়াস এই প্লাজমিডটাকে এইভাবে কেটে দেয়। কিভাবে কাটে না, সেরকম সিকোয়েন্স থাকে তাদের, সেই সিকোয়েন্স অনুযায়ী এটা কাট হচ্ছে। এগুলো আরো ডিটেলসে তোমরা পড়বে বায়োটেকনোলজিতে। এরকম ভাবে কাটিংটা হয়, যত সহজে বলছি কাট হচ্ছে হয় না, প্রত্যেকটাই এক্সপেরিমেন্টালি করা হয়েছে, সেরকম ভাবে কাটিং হয়। এরকম ভাবে কাটিং হয় যেখানে এনজাইমটা, এন্ডোনিউক্লিয়াস এনজাইমগুলো আর একটা কমপ্লিমেন্টারি সিকোয়েন্স থাকবে, যার জন্য একটা পার্টিকুলার পজিশনে এই কাটটা হবে। সব জায়গাতেও আবার কিন্তু কাটিং হবে না, সেই এনজাইমটা শুধু ওইটুকুনি পোর্শন চিনতে পেরেই সেখানে কাট করবে। তারপরে কি হবে, ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে এটা তো হলো প্লাজমিডটা ওপেন হয়ে গেল এন্ডোনিউক্লিয়াস দিয়ে। এই প্লাজমিডটার কাছে এবারে এই যে জিনোমটা ছিল, এটা ছিল ভাইরাসের জিনোম, এখানে অ্যাড হয়েছে ভাইরাসের জিনোমটা। এই জিনোমের মধ্যেও একটা সিকোয়েন্স আছে, যেটা এখানে যেই সিকোয়েন্স রয়েছে তার কমপ্লিমেন্টারি বলে এন্ডোনিউক্লিয়াস এখানে কাট করবে, নিয়ে সেই পজিশনটা যেখানে কাট করবে ওই পজিশনটা এসে এই প্লাজমিডটার মধ্যে অ্যাড হয়ে যাবে। মানে কি হলো, ভাইরাসের ডিএনএ ইনকর্পোরেটেড ঢুকে যাচ্ছে, জয়েন্ট হয়ে যাচ্ছে কোথায়, এই ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএ এর সাথে। ক্রোমোজোমাল ডিএনএ নয়, যে এক্সট্রা সার্কুলার সেলফ রেপ্লিকেটিং ডিএনএ ছিল, দ্বিতন্ত্রী ডিএনএ, প্লাজমিড ডিএনএটা সেখানে অ্যাড হয়ে গেল কার ডিএনএ, ভাইরাসের ডিএনএটা কোন এনজাইম দিয়ে জয়েন করবার জন্য, লাইগেশন হচ্ছে, লাইগেজ এনজাইম হেল্প করলো জয়েন করতে। কাটটা তখনই হবে যখন কমপ্লিমেন্টারি সিকোয়েন্স থাকবে। বোঝা গেল এতদূর পর্যন্ত? মানে মোটামুটি অত যদি তোমরা বুঝতে না পারছো কমপ্লিমেন্টারি সিকোয়েন্স কি, কমপ্লিমেন্টারি সিকোয়েন্স তো তোমরা ডিএনএ রেপ্লিকেশনে পড়েইছো, অত ডিটেলসে যদি টার্মসগুলো নাও মনে থাকে, মোটামুটি একটা আইডিয়া ক্লিয়ার হলো যে একটা এনজাইম এখানে কাট করছে, কাট করে ভাইরাসের এনজাইমটা এখানে ঢুকে যাচ্ছে। তাহলে এই যে একটা আমরা ডিএনএ পেলাম, এটা এই জিনিসটা তৈরি হয়েছে কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যেই এখনো পর্যন্ত। তো এইটা যেটা আমরা জয়েন একটা ডিএনএ পেলাম, সেখানে ব্যাকটেরিয়াল প্লাজমিক ডিএনএও রয়েছে, তারপরে আর কি রয়েছে, ভাইরাসেরও ডিএনএ রয়েছে। যেহেতু এই প্লাজমিক ডিএনএটার প্রপার্টি রয়েছে ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে সেলফ রেপ্লিকেটিং, মানে এ আবার কি করতে পারবে, এরকম প্লাজমিড উৎপন্ন করতে পারবে, সেখান থেকে আরএনএ উৎপন্ন হতে পারে। প্রসিডিওর গুলো কি কি, প্রসিডিওর রেপ্লিকেশনস, তারপরে ট্রান্সক্রিপশন, ডিএনএ থেকে আরএনএ প্রসিডিওর হচ্ছে, সেই আরএনএ থেকে আবার কি কোড হবে, প্রোটিন হবে। এক একটা যে জিনোমগুলোর জিন রয়েছে তারা কোড করে প্রোটিনকে। পুরোটার মধ্যে কিন্তু অ্যাক্টিভ ডিএনএ বা অ্যাক্টিভ জিন থাকে না, পার্টিকুলার এক একটা পজিশনে অ্যাক্টিভ জিনগুলো থাকে যেখান থেকে প্রোটিন কোড হয়। এক্সন, ইন্ট্রন থাকে, সেরকম ভাবে স্প্লাইসিং হয়, নর্মাল আরএনএ থেকে ম্যাচিওর আরএনএ তৈরি হয়, সেখান থেকে আবার ট্রান্সলেশন প্রসিডিওরে প্রত্যেকটার আবার 3টে করে স্টেপ আছে, ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশনস। তো প্রত্যেকটা স্টেপ, এতগুলো স্টেপ, অনেক এনজাইম তৈরি করে যখন প্রোটিনটা তৈরি হলো, যে প্রোটিনটা পাবো সেখানে ভাইরাসের প্রোটিনও থাকবে, ব্যাকটেরিয়ার প্রোটিনও থাকবে। সেরকম ভাবে প্রোটিন তৈরি হলো, নিয়ে জিনোমগুলো আবার কি হচ্ছে, যেহেতু সেলফ রেপ্লিকেটিং, মানে এরা আবার কি করতে পারছে,
না এরা আবার সেলফ রেপ্লিকেটিং করে ডিএনএ উৎপন্ন করছে। এই ডিএনএটা এবার কি করবে, যেহেতু এখানে ভাইরাসের ডিএনএ আছে, ভাইরাসের প্রপার্টি দেখিয়ে এই ডিএনএ গুলো আবার নিজেদের মধ্যে প্রোটিন কোড করে যখন হয়ে যাবে অনেকগুলো ডিএনএ রেপ্লিকেশনস, এরা অপত্য ব্যাকটেরিয়া ফাজ তৈরি করবে, যার মধ্যে ব্যাকটেরিয়াল ডিএনএ ভাইরাস ডিএনএ দুটোই থাকবে। হয় লাইটিক সাইকেলের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে বেরোবে অনেক অপত্য তৈরি করে, কিংবা বেরোবে লাইসোজেনিক সাইকেলের মাধ্যমে, যেখানে এই ফাজগুলোতে অপত্য ফাজগুলোতে তাদের নিজেদের জিনোমও রয়েছে, এই যে নিজেদের জিনোমটা, আবার ব্যাকটেরিয়ার জিনোমও রয়েছে। এবার এই যে ফাজগুলো রইলো, এই ফাজগুলো তো আবার ফার্দার কোনো ব্যাকটেরিয়াকে অ্যাটাক করতে পারে, সংক্রমণ করতে পারে, নিয়ে তারা আবার তাদের জিনোমগুলো কি করতে পারে, সেখানে সেই অন্য একটা আনএফেক্টেড ব্যাকটেরিয়ার মধ্যে তাদের জিনোমগুলো দেবে, সেখানে কি করবে আবার রেপ্লিকেশন করে পরে বাইরে কোড করে পরে অপত্য তৈরি করতে পারবে। তখন যে অপত্যগুলো তৈরি হবে সেখানে ব্যাকটেরিয়াল ডিএনএও থাকবে, আবার ভাইরাসের ডিএনএও থাকবে। মানে একটা ব্যাকটেরিয়া এরকম ভাবে, ধরো প্রথম যে ব্যাকটেরিয়াল ডিএনএটা রয়েছে এটা ইকোলাইয়ের মধ্যে, এই ফাজগুলো ইকোলাইতে না গিয়ে অন্য কোনো ব্যাকটেরিয়াতে ইনফেক্ট করলো, সালমোনেলা টাইফিতে করলো বা অন্য যে কোনো ব্যাকটেরিয়ার মধ্যে ইনফেক্ট করলো, সেখানে কি হবে বলতো, সেখানে ইকোলাইয়ের জিনোমও থাকবে, ভাইরাসের জিনোমটাও থাকবে, আবার যে ব্যাকটেরিয়াতে ইনফেক্ট করলো তার জিনোমটাও থাকবে। মানে তখন কি হয়ে যাবে, সেখানে এমন কোনো প্রোটিন উৎপন্ন হবে যার জন্য অন্য ব্যাকটেরিয়াগুলো সংক্রামিত হবে। এই প্রসিডিওরটাকে বলা হয় ট্রান্সডাকশন। বোঝা গেল? যখন তোমাদের বাংলাতে ডেফিনেশনসটা লেখা থাকবে এমন ভাবে লেখা থাকবে যেটা মাথার উপর দিয়ে যায়। আশা করি এই জিনিসটা শোনার পর ব্যাকটেরিয়াল ট্রান্সডাকশন কি এইটা তোমরা বুঝতে পেরেছো। আর এই যে ফাজটাকে বাহক কেন বলা হচ্ছে, কারণ এই ফাজটা আবার ফার্দার অন্য যে কোনো ব্যাকটেরিয়াকে সংক্রমণ করতে পারে, তাদের মধ্যে অপত্য তৈরি করতে পারে, তাই জন্য এগুলোকে আমরা বলবো বাহক। এই প্রপার্টিটা কাজে লাগানো হয়েছে বায়োটেকনোলজিতে, জাস্ট এই আইডিয়াটা আবার রিপিট হবে বায়োটেকনোলজিতে। যদি ডেফিনেশনস বলো কিরকম ভাবে লেখা থাকে বইতে, যে ব্যাকটেরিয়াল ট্রান্সডাকশনস এরকম একটা প্রসিডিওর বা প্রক্রিয়া যেখানে একটা ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তুটা ফাজ ভাইরাসের বাহক হিসাবে, এটা ফাজ ভাইরাস বাহক, এই ফাজটা এখানে ইনফেক্ট করে সংক্রমণ করে ডিএনএ জিনোম দিয়ে কি করেছে, অপত্যদের মধ্যে এসছে, এইটা বাহকের মাধ্যমে অপর অন্য কোনো ব্যাকটেরিয়াতে, এই আবার অন্যকে সংক্রমণ করতে পারে, অন্য ব্যাকটেরিয়াতে সঞ্চারিত হয়। এই প্রসিডিওরটাকে বলা হয় ট্রান্সডাকশন। যদি শুধু ট্রান্সডাকশন এই লাইনটা পড়ো তাহলে পুরো ডেফিনেশনসটা মাথার উপর দিয়ে যাওয়াটাই উচিত, যদি কনসেপ্ট না ক্লিয়ার থাকে। এইটা বুঝবার পর আশা করি এরপরে তোমাদের ব্যাকটেরিয়াল ট্রান্সডাকশন কি এই ওয়ার্ডটা, এই টার্মসটা ক্লিয়ার হয়েছে। ট্রান্সডাকশন মানে যেখানে দুটো জিনিসই থাকবে, আর এই দুটো জিনিস না থেকে টোটাল প্রসিডিওরটা একই রকম, কিন্তু শুধুমাত্র যেখানে ভাইরাসের ডিএনএটাই থাকে সেটাকে বলা হয় ট্রান্সফেকশন। এটাই হলো ট্রান্সডাকশন আর ট্রান্সফেকশনের মধ্যে পার্থক্য, যেটাও খুব ইম্পর্টেন্ট, আইডিয়াটা ক্লিয়ার থাকতে হবে। হাসতে আর চেস যেটা করেছিলেন 1952-তে, কি করলেন, একটা মিডিয়া নিলেন। মিডিয়া মানে মিডিয়ামও বলতে পারো, ল্যাবে কাজটা হচ্ছে যেহেতু এক্সপেরিমেন্ট, আমরা একটা ফ্লাক্সের মধ্যে ফানেল লাইক ফ্লাক্স নেওয়া হয়, এর মধ্যে কি নিলাম, একটা মিডিয়া নিলাম যেখানে আইসোটোপ নিয়েছি। কি আইসোটোপ? সালফারের 35 আইসোটোপ। আরেকটাতে নিয়েছি কি, এরকম একটা ফানেল লাইক ফ্লাক্স নিয়েছি, এখানে নিয়েছি ফসফরাসের 32 আইসোটোপ। এই যে সালফারের আইসোটোপ আর ফসফরাসের এই আইসোটোপগুলো রয়েছে, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এই টার্মসগুলোও তোমাদের ক্লিয়ার থাকা উচিত। এই যে আমরা এই আইসোটোপটা সালফারের নিয়েছি আর ফসফরাসের 32 নিয়েছি, এরা হলো রেডিও অ্যাক্টিভ। রেডিও অ্যাক্টিভ মানে রেডিয়েশন দিতে পারে। যেরকম তোমরা দেখবে আজকাল অনেক উঠেছে যেগুলো রাত্রেবেলা ওই চাঁদ তারা পাওয়া যায় স্টিকারের মতন, যখন অন্ধকার ঘর থাকে রাত্রেবেলা সেগুলো কিন্তু গ্রিন কালার, রেড কালার, ব্লু কালার ফ্লুরোসেন্স দেয়, কালারফুল হয়, ঘর সাজানোর জন্য ইউজ করা হয়, মেলাতে পাওয়া যায়। তো সেগুলোতে কি থাকে, সেগুলোর মধ্যেও আমরা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট দিই, যার জন্য ওরকম লাইট বেরোয়, আমরা দেখতে পাই। এবার এক একটা মৌলের রেডিয়েশনসটা এক এক রকম, এগুলোকে বলবো আমরা কি তেজস্ক্রিয় মৌল বা রেডিও অ্যাক্টিভ মৌল। নর্মাল যদি ফসফরাস নিই
তারা কিন্তু কি করবে না, এরকম রেডিয়েশন দেবে না। নর্মাল যদি সালফার নিই তারাও রেডিয়েশন দেবে না। আর এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলো দেখবার জন্য আবার অন্য এক্সপেরিমেন্ট করতে হয়, যে বোঝা যাবে এই এলিমেন্টগুলো রয়েছে। এই দুটো আমরা কি নিলাম, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট নিলাম, বা ফসফরাসের আইসোটোপ নিলাম 32, এস এর আইসোটোপ নিলাম 35, যেগুলোই হলো রেডিও অ্যাক্টিভ। দুটো মিডিয়াতে আমরা নিয়েছি। এই মিডিয়ার মধ্যে কি করব, এরকম ফাজ আর ব্যাকটেরিয়াকে একসাথে অ্যাড করব। এবারে ফাজের মধ্যে মস্তকটা বাইরের একটা প্রোটিন আবরণ থাকে, বললাম সালফার রয়েছে। যখন আমরা এই মিডিয়াতে দুটোকে মিক্স করব, ফাজ নিয়ে আর ইকোলাই নিয়ে মিক্স করবার সময়, ইকোলাইয়ের মধ্যে তো এগুলো ঢুকবার কোনো প্রসিডিওরই নেই। নর্মাল রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলো ইকোলাইয়ের মধ্যে এন্ট্রি করতে পারবে না। ফাজের মধ্যে, ভাইরাসের মধ্যে কিন্তু এন্ট্রি করতে পারবে। কিভাবে এন্ট্রিটা হবে, এই সালফারটা রিপ্লেস হয়ে যাবে এই নর্মাল সালফারের সাথে। ঠিক আছে, মানে এখানে যে মিথিওনিনের সালফার রয়েছে বা সিস্টিন যদি থাকে তার সালফার রয়েছে, সেটা সরে গিয়ে মিক্স করতে হবে ওরকম ভাবে। এটা সরে গিয়ে এই আইসোটোপটা এখানে চলে যাবে, যেটা হলো রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। কোথায় চলে যাবে, প্রোটিনের ক্ষেত্রে প্রোটিনের মধ্যে চলে যাবে। এই যে প্রোটিন আবরণটা রয়েছে, এই প্রোটিন আবরণটা কিন্তু অপত্যদের মধ্যে আসছে না, অপত্যদের জন্য অন্য প্রোটিন আবরণ আসে। এই যে প্রথম মাদার, এটা এগুলো হচ্ছে কি অপত্য, এই মাদারের প্রোটিনটা কিন্তু অপত্য প্রোটিনের মধ্যে আসে না, কারণ এই অপত্যগুলো তৈরি হয় ব্যাকটেরিয়াদের মধ্যে। আর ব্যাকটেরিয়াদের মধ্যে তখনও পর্যন্ত শুধুমাত্র ফাজরা জিনোমটাই দেয়, প্রোটিনটা দেয় না। এখানে কি হলো, এই যে ফসফরাসটা রয়েছে সেটা চলে গেল এই জিনোমে, যে ডিএনএ রয়েছে তার যেই ফসফরাস রয়েছে তাকে রিপ্লেস করে এটা এখানে চলে গেল। যত সহজে বলছি রিপ্লেসমেন্টটা হয়ে গেল, অত সহজে হয় না। ওর জন্য খুব ভালো করে ব্লেন্ড করতে হয়, মিক্সচার করতে হয় দুটোকে। ঠিক আছে, তো হাই স্পিডে আমরা মিক্স যদি করি তখন এগুলো সংক্রমণটা হয়। নর্মালি তো ফাজ ইকোলাইকে দেখলে নিজে চলেই আসছে সেখানে, কিন্তু যখন এই সালফারগুলোকে আমরা এক্সচেঞ্জ করব, ফসফরাসগুলোকে যখন রিপ্লেস করব, সেটারও আবার প্রসিডিওর আছে ল্যাবে। তো আপাতত তোমরা এটাই বোঝো যে রিপ্লেস হয়ে যাচ্ছে এই সালফারটা, আর এখানে ডিএনএ এর যে ফসফরাসটা রয়েছে ফসফরিক অ্যাসিডের, সেটা রিপ্লেস হয়ে যাচ্ছে এই আইসোটোপটা দিয়ে, যেটা রেডিও অ্যাক্টিভ। নিয়ে কি হচ্ছে, এবারে আমরা যখন এটা মিক্স করে নিলাম, তারপরে কি হলো, দুটোকে যখন মিক্স করব, ইকোলাইয়ের মধ্যে ফাজ ভাইরাসটা তাদের শুধু জিনোমটাকে দিচ্ছে, যেই জিনোমের মধ্যে ফসফরাসটা রেডিও অ্যাক্টিভ হয়ে গেছে সেই জিনোমটা এখানে দিল। বাকি বাইরের যেই প্রোটিনটা রয়েছে সেটা কিন্তু বাইরেই থাকে, সেই বাইরে থাকাটাকে আমরা আলাদা করব কিরকম ভাবে, যে ব্লেন্ডিং প্রসিডিওরটা করা হয় সেটা ওয়ারিং ব্লেন্ডিং একটা মেশিন আছে, সেখানে আমরা ব্লেন্ডিং করব, তারপরে সেটাকে সেন্ট্রিফিউজ করব। সেন্ট্রিফিউজ মানে কি, একটা মেশিন যেটা খুব সহজে খুব স্পিডে ঘোরে, হাই স্পিডে ঘোরে, সেখানে টাইম সেট করা যায়, সেখানে স্পিড সেট করা যায়, তোমরা বাড়াতেও পারো কমাতেও পারো, এরকম ভাবে থাকছে সেন্ট্রিফিউগেশন যন্ত্রটা। অনেকগুলো এরকম ছোট 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 হোল থাকে, যার মধ্যে ছোট ছোট টিউব আমরা রাখবো, যেটাকে হাই স্পিডে ঘুরিয়ে দেবো। তখন কি হবে, যেমনি সেলকে আলাদা করেছিলে ফ্র্যাকশনেশন সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে। ফ্র্যাকশনেশন সেন্ট্রিফিউগেশন মানে যদি আমরা কম টাইম দিই আর কম স্পিড দিই, তাহলে যেটা ঘোরাচ্ছি ধরো অধক্ষেপ পড়ছে। সেন্ট্রিফিউগেশন মানে জাস্ট অধক্ষেপ পড়া। যদি লো স্পিড থাকে, আস্তে আস্তে ঘোরায়, তাহলে যেটা সব থেকে বড় সাইজ হবে সেটা আগে অধক্ষেপিত হবে। তারপরে যখন আমরা স্পিডটা বাড়াবো, তার থেকে লোয়ার মলিকিউলার ওয়েটের যে থাকবে সে অধক্ষেপিত হবে। নিয়ে আরো স্পিড যখন বাড়াবো, একদম ছোট জিনিসটা অধক্ষেপিত হবে। মানে কিরকম ভাবে থাকবে, নিচে যেটা ফার্স্ট অধক্ষেপিত হবে তার মলিকিউলার ওয়েট, তার ওয়েটটা ভারী, যে ওপরে থাকবে সে হলো হালকা। তো এইটার ক্ষেত্রে কে হালকা আর কে ভারী, নিশ্চয়ই ব্যাকটেরিয়াটা একটু বড়, ভাইরাস ছোট হয়, ব্যাকটেরিয়াটা নিচে চলে আসবে সেন্ট্রিফিউগেশন টিউবে, আর ভাইরাসটা ওপরে চলে যাবে। এরকম ভাবে দুটো সেপারেশন হয়ে যাবে, দুটো আলাদা আলাদা লেয়ার হয়ে যাবে ব্যাকটেরিয়া আর ভাইরাসের। ঠিক বোঝা গেল? এবারে যখন আমরা এখান থেকে এই যেখানে সালফার দিয়েছি, এখান থেকে আমরা সেন্ট্রিফিউগেশন করলাম বেল্ট করে, নিয়ে দুটো জিনিস পাবো কি, ব্যাকটেরিয়াটাকে নিচে পাচ্ছি, ওপরে পাচ্ছি ভাইরাসটাকে। এরকম ভাবে আমি দিয়ে দিলাম। এই যে ভাইরাসটা এখানে রয়েছে, এই ভাইরাসগুলো একটা তো নিজেদের মাতৃ ভাইরাস থাকবে, আর যেটা থাকবে অপত্য ভাইরাস তৈরি হবে। মানে নর্মালি যে ভাইরাসটা এখানে ছিল তার থেকে নাম্বারটা এখানে বেড়ে যাবে, কেননা অপত্য সৃষ্টি হবে ইনফেক্ট করে।
আমরা ধরে নিচ্ছি লাইসোজেনিক সাইকেল করে কি করছে না এগুলো বাইরে বেরোচ্ছে ভাইরাসগুলো, তাহলে অনেকগুলো নাম্বারের আমরা ভাইরাস পেলাম। এরপর যখন আমরা এই ভাইরাসটাকে পরীক্ষা করব এর জিনোমটাকে নিয়ে, তখন দেখব এদের জিনোমে কিন্তু কোনো রকমের রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট পাবো না। রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটা কোথায় পাবো? তাদের বাইরের যে প্রোটিন রয়েছে সেই প্রোটিনগুলোতে পাবো। এইটাকে আমরা সেন্ট্রিফিউগেশনস করে আলাদা করলাম, নিচে ব্যাকটেরিয়া পেলাম, উপরে কি পেলাম? ভাইরাস পেলাম। ভাইরাসটাকে নিয়ে যখন পরীক্ষা করব জিনোমগুলোর মধ্যে, তখন দেখব কিন্তু রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলো রয়েছে অপত্য কোষে। কেন রয়েছে? আমরা এখানে নিয়েছিলাম ফসফরাসটা থাকে কার মধ্যে? ফসফরাসটা থাকছে ডিএনএর গঠনের মধ্যে, যেটা অপত্য কোষের মধ্যে ঢুকেছে। মানে কোনটা ট্রান্সফার হয়েছে? ফসফরাসটা ঢুকেছিল কোথায়? ডিএনএতে। ডিএনএটা ট্রান্সফার হয়েছে অপত্য ভাইরাসের মধ্যে, কিন্তু কি ট্রান্সফার হয়নি? না এই সালফারটা ট্রান্সফার হয়নি অপত্যর মধ্যে। কেন না? এটা হলো তোমাদের প্রোটিন, যেটা ট্রান্সফার হয় না। কারণ এই যে অপত্যের মধ্যে যে প্রোটিনের আবরণটা থাকবে, সেটা তো ব্যাকটেরিয়া থেকে উৎপন্ন হচ্ছে, এই যে এখানে বোঝালাম। তাহলে সেই জন্য কি হচ্ছে, ওখানে কোনো রকম আমরা কি দেখতে পাবো না? ওখানে কোনো রকম তেজস্ক্রিয়তা দেখতে পাবো না। বোঝা গেল? তেজস্ক্রিয়তাটা কোথায় দেখতে পাবো না, যেই কিছু কিছু ফাজ তেজস্ক্রিয়তা দেখাবে। কেন দেখাবে না? তার মধ্যে আমরা আগের থেকেই কিছু যেহেতু ফাজ ভাইরাস রেখেছি, যেগুলো মাতৃফাজ ভাইরাস, সেগুলোর মধ্যে আমরা দেখব S35টা এসছে। এখান থেকে আমরা এটাই দেখলাম যে প্রোটিন যেটা রয়েছে, প্রোটিনটা নেক্সট জেনারেশনে যাচ্ছে না, সঞ্চারিত নেক্সট জেনারেশনে হচ্ছে না। তাহলে আমরা এখানে কি দেখতে পাবো? এখানে জিনোমটা কোনো রকম রেডিও অ্যাক্টিভ হচ্ছে না। রেডিও অ্যাক্টিভটা পাবেও কোনটায়? প্রোটিন মোড়কটা, ক্যাপসিড যেটাকে বলা হয়, সেটা রেডিও অ্যাক্টিভ দেখতে পাবো কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে। তাহলে অপত্যদের মধ্যে কিন্তু সেটাও দেখতে পাবো না, কারণ সেই প্রোটিন আবরণটা তৈরি হয় ব্যাকটেরিয়ার মধ্যে। বোঝা গেল? আবার এখানে আমরা কি দেখতে পাবো? এর ক্ষেত্রে দেখতে পাবো অপত্যদের জিনোম প্লাস মাতৃকোষের জিনোম, সবার মধ্যেই কি দেখতে পাওয়া যাবে না P32টা রেডিও অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে। যতগুলো ভাইরাস আছে প্রত্যেক জনের ক্ষেত্রেই আমরা সেটা দেখতে পাবো, মানে মাতৃদেহতেও থাকবে, অপত্য দেহতেও থাকবে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে ডিএনএ হলো জেনেটিক বস্তু, যেটা মাতৃদেহ থেকে অপত্যদের মধ্যে ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে? আর এখান থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারলাম? এখান থেকে এই কনক্লুশনে আসা গেল যে ভাইরাস যেটা রয়েছে তাদের স্ট্রাকচারে 50% থাকছে ডিএনএ, 50% থাকছে প্রোটিন। এটাই হলো হার্সে আর চেজের পরীক্ষা। আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমার কাছে এখন বই নেই, নয়তো আমি আঁকাটা দেখিয়ে একবার বলে দিতাম। এরপর তোমরা বইটা পড়ো। বাংলাতে যেগুলো লেখা আছে সেই সেন্টেন্সগুলো পড়লে একটু অসুবিধা হবে জিনিসগুলো বুঝতে। এই জিনিসটা বুঝবার পর এরপর তোমরা বইটা পড়ো, তাহলে আশা করি সেন্টেন্সগুলো ক্লিয়ার হবে তোমাদের কাছে। বোঝাতে পারলাম? যদি এর পরেও কিছু ডাউট থাকে, তাহলে কোন জায়গাটায় ডাউট আছে সেটাকে বলবে, আমি ক্লিয়ার করে দেব। যেগুলো বললাম, যে কনসেপ্টগুলো প্রয়োজন হবে, সেগুলো কিন্তু অতি অবশ্যই তোমরা ভিডিও দেখবার আগে একবার পড়ে নেবে। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তাহলে জিনিসটা বুঝতে অসুবিধা হবে। এটা বুঝবার জন্য অনেক কিছু কনসেপ্টকে ক্লিয়ার রাখতে হবে, সেই প্রত্যেকটা কনসেপ্ট যাতে তোমাদের ক্লিয়ার থাকে। তাই আগে কনসেপ্টগুলো প্রত্যেকটা পড়বে, প্রত্যেকটা গঠন পড়বে, তারপরে এই জিনিসটা একবার পড়ো বই যেটা লেখা আছে। যদি এই এক্সামিনেশনসটা তোমাদের পরীক্ষায় দেয়, তাহলে কিন্তু অতি অবশ্যই আঁকাটা তোমাদের দিতে হবে। আঁকাটা দিয়ে পরে লিখে পরে যদি তোমরা সেন্টেন্সে খুব অল্পও লেখো ছোট করে, তাহলেও হয়ে যায়, কারণ আঁকার মধ্যেই সমস্ত জিনিসটা বোঝানো হয়ে যায়। সেই আঁকাটার মধ্যে একে পরীক্ষাটা বুঝিয়ে দিলে ওপরে শুধু লিখে দেবে যে 1952-তে হার্সে আর চেজ ফাজ ব্যাকটেরিয়া, যেটা T2 ফাজ, ফাজেরও আবার ক্লাসিফিকেশন যেহেতু আছে, T2 ফাজ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ যার জিনোমটা, সেই ফাজ ব্যাকটেরিয়া আর ইকোলাইকে নিয়ে এই এক্সপেরিমেন্টটা করেছিলেন। সেই এক্সপেরিমেন্টালটা কি ব্যাকটেরিয়াল ট্রানজাকশন প্রপার্টিটাকে কাজে লাগিয়ে এই এক্সপেরিমেন্টটা করেছিলেন। নিয়ে ব্যাকটেরিয়াল ট্রানজাকশনের ডেফিনেশনসটা দিয়ে হার্সে আর চেজের পরীক্ষাটা আঁকার মাধ্যমে লিখে দেবে। তারপরে কনক্লুশন দিয়ে দেবে। কি কনক্লুশন হবে? 50% প্রোটিন, 50% ডিএনএ দেখতে পাওয়া যায়। আর কি না ডিএনএ যে জেনেটিক ম্যাটেরিয়াল, এটাও এর দ্বারা
বোঝা যায়। যখন আঁকাটা দেবে, পাশে লেখাগুলো দেবে, তাহলেই কিন্তু তোমাদের লেখাটা হয়ে যাবে। আর যদি সেন্টেন্সে নাও লেখো তাও চলবে, কারণ খুব বেশি লিখতে হয় না তোমাদের। অনেকে বলবে যে লিখলে ভালো, আঁকাটার পরে লেখাটা হালকা যদি লিখে নাও তাহলে ভালো, যদি টাইম থাকে তাহলে লিখবে। পরীক্ষাতে তোমাদের 5 নম্বরের কোয়েশ্চেন, যেখানে হয়তো 4 নম্বরে এটা পাবে। অত যদি নাও লেখো, আঁকাটাতে সঠিকভাবে বক্স করে লিখে দাও, জিনিসটা বোঝাতে পারো, তাহলেও কিন্তু তোমরা 4-এ 4 পাবে, কোনো নাম্বার কাটা যাবে না। যেভাবে আমি বললাম তোমাদের, পুরো টোটাল জিনিসটা সেন্টেন্সে না লিখলেও হবে, শুরুটা অল্প লিখে দেবে, ভ্যাক্টোরিয়াল ট্রান্সলেশনটা কি কি জিনিস নিয়ে পরীক্ষাটা করা হয়েছিল, আর কনক্লুশনটা মধ্যখানে আঁকাটা। এতটা আঁকলেও 4-এ 4, মানে এতটা লিখলেও 4-এ 4 কিন্তু পাওয়া যাবে। আঁকাটা যখন আঁকবে, নিয়ে বক্স করে সাইডে যখন লিখবে, সেখানে আঁকাটা অতি অবশ্যই ডার্ক শার্প পেন্সিল ইউজ করো। আর লেখাগুলো যখন লিখবে সেক্ষেত্রে তোমরা কালার পেন্সিল ইউজ করতে পারো, যেগুলো কালার পেন্সিলের মতো কালারগুলো হয়, ব্ল্যাকটা ইউজ করতে পারো, কারণ একটা হালকা কালার তাহলে পেন্সিলটা হয়ে যাবে যেখানে আঁকাটা আঁকলে, আর লেবেলিং গুলো সেই ব্ল্যাক কালারের পেন্সিলটা দিয়ে, কালার পেন্সিল দিয়ে তোমরা করতে পারো। পেন দিয়ে না লেখাই ভালো আঁকার ক্ষেত্রে। যখন আঁকার ক্ষেত্রে বর্ডার দিয়ে লেখাটা লিখবে, সেক্ষেত্রে ব্ল্যাক কালার পেন্সিল ইউজ করবে, রেড কিন্তু নয়। তোমরা ব্লু আর ব্ল্যাক ইউজ করতে পারো, কেউ ব্লুও নিতে পারো কালার পেন্সিলগুলোতে, সেটা পেন্সিলই হলো এক রকমের, তো সেটা ব্লুও নিতে পারো, ব্ল্যাকও নিতে পারো, তাহলে জিনিসগুলো ভালোভাবে বোঝাতে পারবে তোমরা। যারা প্রথম ভিডিও দেখছো, সাজেশনসগুলো যেগুলো দিচ্ছি চ্যাপ্টার ভিত্তিক, দেখে নেবে কোয়েশ্চেন্সগুলো। যদি আমার সাজেশনস যেগুলো দিচ্ছি কোনো কোয়েশ্চেনে কিছু অসুবিধা থাকে, তাহলে কমেন্টে জিজ্ঞেস করো, তোমাদের ডাউট রিলেটেড আমি সেপারেট ভিডিও বানিয়ে দেবো। মাঝে মাঝে হয় যে তোমরা মেসেজ করো, আমি সেটা দেখতে পাই না, শো হয় না, নোটিফিকেশন আসে। যদি আমি কোনো রিপ্লাই না দিলাম তোমাদের ডাউটের, যদি ডাউট জিজ্ঞেস করো, তাহলে অতি অবশ্যই রিসেন্ট যে ভিডিওগুলো দেবো সেখানে কিন্তু তোমাদের ডাউটটা আবার করে একবার মেসেজ করে দিও, কারণ আমি যদি মেসেজ দেখি সেক্ষেত্রে আমি রিপ্লাই দিই। আজ এখানেই ভিডিও শেষ করছি, ভালোভাবে করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।